FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদমই ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের বিষয়। সো ওয়েলকাম ব্যাক। আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে, আছি সমীর। সো ঘটনা শুরুর আগে আমি জানিয়ে দিতে চাই, আজকে আমাদের স্টুডিওর ভেতরে কিন্তু কোনো গেস্ট নেই এবং একটি দাদাভাই আমাদেরকে ইমেল করেছেন। সেই ইমেলটি কিন্তু আমরা পড়ে শোনাবো। তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবেই বলার চেষ্টা করব। সো গাইজ, ঘটনা শুরুর আগে কিন্তু আমি একটি কথা জানিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন কিভাবে। কমিউনিকেট করার জন্য কিন্তু আমাদের একটি পার্সোনাল নাম্বার সেট আপ করা হচ্ছে, যে নাম্বারে আপনি কল করে আপনার পছন্দের বা শোনার পছন্দের কিছু ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। সেই নাম্বারটি হচ্ছে 7363918161। সো গাইজ, আগামীকাল কিন্তু বিশ্বকর্মা পুজো অ্যান্ড ভূত ম্যাপের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। সো গাইজ, আর বেশি বকবক না করে চলে যাওয়া যাক ঘটনার দিকে। FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। যে দাদাভাই আমাদেরকে ইমেল করেছেন সে দাদাভাইয়ের অ্যাড্রেস দক্ষিণ 24 পরগনা। তিনি যেমন করে বলেছেন আমরা তেমনি করে বলার চেষ্টা করছি। সালটা ছিল 1982 এবং ঘটনাটি ঘটে যে দাদাভাই আমাদেরকে ইমেল করেছেন তার দিদিমার সঙ্গে। তিনি একটি রাত্রে ঘরে শুয়েছিলেন তার মায়ের সঙ্গে। হঠাৎ অনুভব করেন তার চারি সাইডে শুধুমাত্র ফাঁকা এলাকা, তার ঘরের চারি সাইডে কোনো কিছুই নেই এবং ঘরের ছাদটাও নেই। হঠাৎ তিনি দেখতে পান যে হাওয়ায় শূন্যের উপরে একজন মহিলা হেঁটে বেড়াচ্ছে। মহিলাটার পরনে সাদা কাপড় এবং মহিলাটার চেহারা এমনই ছিল একটি মানুষ জ্বলন্ত আগুনে যদি পড়ে যায়, মুখটুক পুড়ে গেলে পড়ে যেরকম মনে হয় ঠিক সেরকম মনে হচ্ছিল। একদম পুরো ঝলসে গেছিল সেরকম চেহারার একটি মহিলা শূন্যে ভেসে বেড়াচ্ছে। তিনি অথেব সেই ঠাকুমা দেখে মুখ দিয়ে একটি কথা বেরোয়, ছি কি জঘন্য একটি মহিলা, তার চেহারাটা খুবই ভয়ঙ্কর। তো সেই মহিলাটি সেই কথাটি শুনে নেয় এবং আস্তে আস্তে সেই দিদিমার কাছে আসতে থাকে। হঠাৎ দিদিমার কাছে এসে তার গলাটা টিপে ধরে এবং সে ছটফট করতে থাকে, কোনো কথা বলতে পারছে না এবং কোনো রেসপন্স করতে পারছে না, একদম নীরব অথব স্তব্ধ হয়ে গেছিল। তিনি কিন্তু এই সব ঘুমের মধ্যেই করছিল এবং ছটফট করছিল। হঠাৎ তার মার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তার মেয়ে ছটফট করছে এবং তিনি দেখতে পান নিজের গলা নিজেই চেপে ধরে রেখেছেন এবং এমনভাবে চেপে ধরে রেখেছে যে মোটামুটি ছাড়ানোর উপদ্রব, মানে কোনোভাবেই ছাড়ানো যাবে না। এবং দু হাত দিয়ে এমনভাবে প্রেশার দিয়ে রেখেছেন যে মানে নিজের গলা নিজে যেরকম চাপলে পড়ে যেরকমটা হয় সেরকমই 2-3 জন মিলে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না, কোনোভাবেই তিনি ছাড়াতে পারছেন না। সেই মহিলাটির মা জোরে ধাক্কা দেওয়ার ফলে তার ঘুমটি ভেঙে যায় এবং সে উঠে পড়ে এবং সে তার পুরো ঘটনাটি তার মায়ের কাছে বলে যে আমার সঙ্গে এরকম কিছু হয়েছিল, এমন একটি বিভৎস মহিলা আমার গলা চেপে ধরেছিল এবং আমি কোনো কথা বলতে পারছিলাম না, কোনো রেসপন্স দিতে পারছিলাম না, কোনোভাবে মুভমেন্টটা করতে পারছিলাম না, তোমাদেরকে যে ডাকবো সেরকম কোনো পরিস্থিতি আমার কাছে ছিল না। তার মা সব পুরো ঘটনা শুনে সে বলল যে এটা বোবা জিন বা বোবা ভূতের কারণে এসব হয়েছে। তারা কিন্তু কোনো প্যারানর্মালভাবে কোনো কিছুই নেয় না এবং অস্বাভাবিকভাবে কেউ কিন্তু নেয় না। সেদিন রাতে আর কিছুই হয় না, সেদিন রাতটা পুরো ভালোভাবেই কাটে। ঘটনাটা তার পরের দিন থেকে শুরু হয়। তারপর দিন কি হয়, দুপুরবেলায় তাদের খাওয়া দাওয়ার সময়
সেই ঠাকুমা এমনভাবে রিয়্যাক্ট করে তার যেন মোটামুটি 4 বছর ধরে কিছুই খায়নি এমন ভাব করে। বাড়ির সবাই মনে করে এটা স্বাভাবিক কিছুই, অস্বাভাবিক কিছুই না। এই জিনিসটা মানুষের খিদে লাগতেই পারে, অস্বাভাবিক কিছুই নেই। খাওয়া দাওয়া করলো, তারপরের দিনও কিছু হয় না। 2 দিন যাওয়ার পরে তার ফ্যামিলির লোক জিনিসটাকে ফলো করে। একটা মানুষের খাবারের চেয়ে তিনি অধিক খেয়ে নিচ্ছেন এবং তাদের ফ্যামিলি ছিল এক জোড়ায় এক টানে মোটামুটি 16-17 জন হবে এবং সেই ঠাকুমা খাবার খাচ্ছে কিন্তু একেবারে একসাথেই 16-17 জনের খাবার একাই খেয়ে নিচ্ছেন। তখন সেই ফ্যামিলির লোকরা কিছু বুঝে উঠে না পেরে তার একটি পার্শ্ববর্তী গ্রামের কবিরাজকে ডেকে আনলো বাড়িতে। কবিরাজও মোটামুটি কিছুই বুঝতে পারলো না এবং কবিরাজটি ফিরে যায়। কোনো কাজেই কোনোভাবে কিছুই হচ্ছিল না এবং তার ফ্যামিলির লোকরা অতিষ্ঠ হয়ে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিল যে তার খুব তাড়াতাড়ি একটি বিবাহ দেওয়ার দরকার এবং যে কথা সেই কাজ। খুব শীঘ্রই তার বিবাহের কাজ শেষ হলো এবং বিবাহ হলো 2-3 গ্রাম পরেই তার বিবাহের কাজটা শেষ হলো এবং সেই ফ্যামিলির লোকরা ভেবেছিল যে বিবাহ হয়ে যাওয়ার পরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেরকমটা কিছুই হলো না। এবং যেই বাড়ি বিয়ে হবে সেই বাড়িরও সেই সম্পর্কে কোনো কিছুই তারা জানালো না। বিবাহ হয়ে যাওয়ার পরেই 6-7 মাসের মধ্যেই কোনো কিছুই হচ্ছিল না তার সঙ্গে, অস্বাভাবিক কিছুই, সব কিছুই নর্মাল ছিল এবং 6-7 মাস হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ তারা দুজনেই ঘুমিয়েছিল, স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়েছিল রাতের বেলায়। তখন প্রায় বাজে 1:30 কি 2টো হবে। তখন তার হাজবেন্ড রিয়েলাইজ করছে তার স্ত্রী পাশে নেই। তিনি অবাক হয়ে ঘরের লাইটটা জ্বালানো এবং লাইট জ্বালিয়েও দেখলো কেউ ঘরের ভেতরে নেই এবং ঘরের দরজাটাও ভেতর থেকেই লাগানো। কিন্তু সেই লোকটির মনে জাগলো যে তিনি গেল কোথায়। ঘরের দরজা লাগানো, ঘরের সবকিছু লাগানো এবং জানলা দিয়েও তো কোনো বেরোনোর চান্স নেই। একটি মানুষ যে বেরিয়ে যাবে জানলা দিয়ে সেরকম কোনো কিছুই তার চোখে পড়লো না এবং তার ফ্যামিলিকে দিশেহারা হয়ে বাড়ির ফ্যামিলিকে ডাকা শুরু করলো। তাদের ফ্যামিলি নিয়ে তারা খোঁজাখুঁজি শুরু করলো, তাকে কোথাও পাওয়া যায় না এবং একটা সময় দেখা যায় তাদের বাড়ির সাইডে একটি বাঁশবাগান ছিল। বাঁশবাগানটির নাম হচ্ছে ফেলুর বাঁশবাগান। সেখানটায় দিনের বেলা যেতেও লোকে ভয় পেত। হঠাৎ দেখতে পেল সে বাঁশবাগানে সে মহিলাটি পড়ে আছে, যার বিবাহ হয়েছিল কিছুদিন আগে এবং যার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে তিনি সেই বাঁশবাগানে পড়ে আছে, একদম সেন্সলেস হয়ে, তার কোনো হুঁশ জ্ঞান কিছুই নেই, সেইভাবেই পড়ে আছে। তারা ধরাধরি করে তাদের ঘরে নিয়ে চলে আসলো সেই মহিলাটাকে। ঘরে নিয়ে আসার পরে তারপরে 3-4 দিন তার কোনো সেন্স ছিল না এবং 3-4 দিন পরে যখন তিনি চোখ খুললো তিনি দেখতে পেল সে ঘরের ভেতরেই আছে এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি সেদিন রাত্রে কোথায় ছিলে। তিনি কিছুই মনে করতে পারছিল না এবং তিনি তো বলছে আমি ঘুমিয়েই ছিলাম, কিন্তু আমি তারপরে জানি না আমার সঙ্গে কি হয়েছিল, তিনি কিছুই মনে করতে পারছেন না। তারপরে বিগত 6-7 দিন কেটে যাওয়ার পরে তাকে মোটামুটি সেদিন রাত তখন 1-1:30 হবে বড় জোর। সেদিন তাকে আবার খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ মোটামুটি সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি করার পরেও, সেই ফেলুর বাঁশবাগানে খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া গেল না এবং মোটামুটি 1-2 সপ্তাহ ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার ফ্যামিলি চারিদিকে খোঁজাখুঁজি করছিল। অতিষ্ঠ হয়ে সেই মেয়ের ফ্যামিলিকে কন্ট্যাক্ট করলো এবং সে জানানো হলো যে আপনাদের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাদের কি বাড়িতে আছে কি না। সেই মেয়ের ফ্যামিলিরা পরে বলল যে সব ঘটনা মেয়েদের বিবাহের আগে এসব ঘটনা হয়েছিল, কিন্তু এরকম অবাস্তব কিছু হবে তারা কখনোই কল্পনা করতে পারেনি। এবং তার 2-3 দিন পরে তার হুঁশ এবং তাকে খুঁজে পাওয়া যায়
সেই বিছানায় তিনি শুয়ে থাকেন রাত 12টা 12:30 নাগাদ, এবং সবাই তখন দেখতে পায় যে সেইভাবেই তিনি ঘুমিয়ে আছেন এবং সেই পোশাকেই তখন তার ঘুম ভাঙিয়ে এবং তাকে পুরো সেন্সে নিয়ে আসার পরে তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তিনি এতদিন ছিল কোথায়। তখন সে একই জবাব দেয় যে আমি কিছুই বুঝতে পারছি না, আমার সঙ্গে হচ্ছেটা কি, এবং আমি যে শুয়ে আছি রাত্রেবেলায়, সে রাত্রেবেলার পরের থেকে সেই একটি মহিলা আমাকে এসে ডাকে এবং কোথায় যে আমি হারিয়ে যাই আমি নিজেও জানি না, এবং আমি কোথা দিয়ে যে যাই আমার স্বপ্নে মনে হয় যে একটি মহিলা আমাকে ডাকছে এবং রাস্তা তিনিই তৈরি করে দিচ্ছে। সে রাস্তা ধরেই চলে যায় তিনি। তারপরের দিন সেই বাড়ির লোক একটি কবিরাজকে ডাকে এবং কবিরাজকে ডেকে বলে যে এরকম অবাস্তব কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটছে, তো এর কোনো বিহিত পাওয়া যাবে কিনা। তো কবিরাজ বাড়ি এসেই তার পদ্ধতি শুরু করলো, এবং বাড়ি বন্ধ করার পদ্ধতি রিচুয়ালগুলো কিন্তু আমরা সবাই জানি, রিচুয়ালগুলো খুব কম বেশি সবাই জানি যে বাড়ির চারি সাইডে বড় বড় 4টি পেরেক পোতা হয়, এবং পেরেক পোতার পরে কবিরাজ কিছু মন্ত্র করে দিল, এবং মন্ত্র করে দেওয়ার পরে সেই মেয়েটাকেও কিছু ঝাড়ফুঁক করলো, এবং তারপর থেকে সব কিছু স্বাভাবিক, কোনো কিছুই হয়নি তারপর থেকে, এবং তারা সম্পূর্ণই নিরাপদে এবং সাধারণ জীবনযাপন করছেন। এই ছিল ঘটনা। ভূত FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এবং ভিউয়ার্স, তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের সঙ্গে কমিউনিকেট করার রাস্তা তো বলেই দিলাম। আমাদের ফেসবুক পেজের নাম সমীর বিশ্বাস, এবং আমাদের যদি ঘটনা পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কিছু যদি পছন্দের কিছু ঘটনা এবং জানাশোনা কিছু ঘটনা থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি প্রথমেই বলা আছে, নাম্বারটি আরও একবার বলি আমরা, 7363918161। সো সবাই ভালো থাকবেন, শুভ কাটুক আপনার দিনগুলো। ভূত FM